যুদ্ধের মাঝেও যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ জ্বালানি, গ্যাস, তেল, এই জ্বালানি কোথা থেকে পাবে? ভারতের সঙ্গে রাশিয়ার একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক। রাশিয়া থেকে গ্যাস, তেল যা যা আমদানি করা প্রয়োজন পড়ে ভারত কিন্তু করে চলেছে। ভারতের নীতি বারবার শান্তির কথা বলেছে, অতীতেও বলেছে, বর্তমানেও বলছে, ভবিষ্যতেও বলবে। ভারত শান্তির পক্ষে। আদৌ কে সত্যি? ইরান সত্যি? ইসরায়েল সত্যি? আমেরিকা সত্যি? কে সত্যি? কেউ জানি না। আমেরিকা বারবার ধরে বলে এসছে, অভিযোগ করেছে ইরান নাকি পরমাণু পরীক্ষা নিরীক্ষা চালায়, ইউরেনিয়ামের ভান্ডার করেছে। প্রমাণ কিন্তু আমেরিকার হাতে নেই। চীন এবং রাশিয়া বারবার ইরানের পাশে দাঁড়িয়েছে, ইরানের পাশে রয়েছে, ইরানের পাশে ছিল, ইরানের পাশেই থাকবে। আর যা আমেরিকা ইসরায়েলের মাথা ব্যথার প্রধান এবং প্রথম কারণ। কোন নিরাপত্তার দিকে যাচ্ছে? নিরাপত্তা কথাটা কি শুধুমাত্র অভিধানে লেখা থাকবে? কোথায় নিরাপত্তা পাচ্ছে? হয়তো সেদিকেই এগোচ্ছে। স্কুল বিল্ডিং এ ছাত্ররা পড়ছে, ক্ষেপণাস্ত্র এসে পড়লো, ড্রোন হামলা হলো। আমাদের স্বপ্নের আবুধাবি আমরা বলি, রাষ্ট্রপ্রধানরা নিরাপত্তার যখন কথা বলে তাহলে যুদ্ধের এই প্রেক্ষিত, যুদ্ধের কারণ মৃত্যু হয়ে যাবে, যুদ্ধ নয় শান্তি চাই, এই স্লোগান গোটা বিশ্ব থেকে মুছে যাচ্ছে মনে হচ্ছে। আমরা নিরাপত্তার ক্ষেত্রে চুক্তি সাধন করছি, আমরাই নিরস্ত্র সেনানীদের ওপরে বিমান হামলা চালাচ্ছি, কিন্তু রান্নাঘরে গ্যাসটা পৌঁছবে কিনা, স্কুটিটা নিয়ে, বাইকটা নিয়ে, চার চাকা নিয়ে অফিসে যেতে পারবো কিনা, বাচ্চার পুলকার স্কুলের জেলের জন্য আসতে পারবে কিনা, আমাদের সকলকে কিন্তু ভাবিত করছে বাস্তবিক জীবনে। ইরান ইসরায়েলের যুদ্ধ প্রায় 15 দিন অতিক্রান্ত। মদদ দিচ্ছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি, সবকিছু চলছে। বিশ্ববাজারে পেট্রোলিয়াম দ্রব্যের দাম হু হু করে বাড়ছে। পশ্চিম প্রান্তে যুদ্ধ চলছে, কলকাতা রাজপথে অটো, সিএনজি, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন। রান্নাঘরের গ্যাসের দাম বাড়ছে, গ্যাস বুকিং করা যাচ্ছে না। সরকার একবার নির্দেশ দিচ্ছে 21 দিন, একবার বলছে 25 দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই ঘোষণা দিয়েছেন যে আমাদের মজুদ কম। তার আগে পেট্রোলিয়াম মন্ত্রী বলেছিল নিশ্চিন্তের কথা। কোথায় যাচ্ছে এই যুদ্ধ? কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? কারা করছে? কোন অভিসন্ধিতে পৌঁছানোর চেষ্টা করছে? কোন সার্থকতায় যাওয়ার চেষ্টা করছে? যুদ্ধে মদদ দিচ্ছেন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করছেন, ধ্বংস করছেন, আবার আহ্বান জানাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের এই চলন কি দ্বিচারিতার কথা বলছে? ডোনাল্ড ট্রাম্প কি শান্তির পথে হাঁটতে চাইছেন? হরমুজ প্রণালী একবার দখল করতে চাইছেন? ইরান তার একমাত্র পথ, হরমুজ প্রণালী দিয়ে কাউকে যেতে দেব না। ইরানও পাল্টা দিচ্ছে ড্রোন হামলা দিয়ে। কোন দিকে যাচ্ছে এই যুদ্ধের আজ? এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখলাম মানবিকতা বলে কিছু নেই। শিশুর প্রাণ যাচ্ছে, শিক্ষার্থীর প্রাণ যাচ্ছে, হাসপাতালের করিডোরে রক্ত আর রক্ত, রক্ত স্নাত হচ্ছে হাসপাতাল। আমরা জানি যে কোনো যুদ্ধের সময় সাধারণ মানুষকে সেই যুদ্ধের জায়গা থেকে বাদ রাখা হয়। তারাও ধ্বংসের পথে যাচ্ছে। তাদের আগেও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, দুবাইতে হামলা হচ্ছে, ইরানও থেমে থাকছে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান শেষ, আবার বলছে তারা আঘাত করলে আবার প্রত্যাঘাত কথা হবে। কথার মধ্যে ভারসাম্য নেই। আবার আহ্বান জানাচ্ছে হরমুজ প্রণালী, আমার গায়ে আপনি গুলি করলে আবার আপনি আমার কাছে আহ্বান জানাচ্ছেন, সঙ্গে লোককে পাশে পেতে চাইছে। কোন দিকে যাচ্ছে? এই সব নিয়েই কিন্তু আজকে যখন ভারত, বাংলাদেশ, আমরাও আঘাতপ্রাপ্ত না হলেও আমরা অনেক দিক থেকে কিন্তু চিন্তিত হয়ে পড়ছি। রাস্তায় গাড়িটা নিয়ে নামতে পারবো কিনা, বাড়িতে রান্নার গ্যাস পৌঁছবে কিনা, জমিতে চাষের জন্য ডিজেল পাওয়া যাবে কিনা, এইসব নিয়েও যখন চিন্তা ভাবনা আমাদের সমাজের কৃষক শ্রেণী থেকে শুরু করে যারা কর্পোরেটে চাকরি করেন তারা সময় মতন অফিসে পৌঁছতে পারবেন কিনা। এসিটা এই গ্রীষ্মে চলে আসছে, আজকে মার্চের 15 তারিখ। ইতিমধ্যেই কলকাতায় গরম আমরা অনুভব করছি। বাড়িতে আমাদের শীততাপ নিয়ন্ত্রিত মেশিন ব্যবহার করতে হচ্ছে, অফিস কাচারিতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কোন দিকে যাবে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আজ কিন্তু আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আজকের এই কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে উপস্থিত হয়েছেন কলকাতার সিনিয়র একজন আন্তর্জাতিক বিশ্লেষক, সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দুদা, আপনাকে নমস্কার। আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইবো, যুদ্ধ তো থামার কোনো পথ দেখছে না, মানবিকতা পুরো ধ্বংসের মুখে, শিষ্টাচার নেই, দ্বিচারিতা দেখতে পাচ্ছি, হুমকির পর হুমকি, হুমকি পাল্টা হুমকি। সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে, তাদের দিকে মিসাইল ছোড়া হচ্ছে, ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ছে। স্বপ্নের শহর দুবাই, সেখানেও আজকে আমরা আঘাত দেখলাম। কি বলবেন? রাষ্ট্রনেতারা যারা যুদ্ধ করছে, যারা মদত দিচ্ছেন, তাদের মাথা কি ঠিক আছে? কখনো হুমকি, আবার কখনো আহ্বান, এগুলোকে কিভাবে দেখবেন? দেখুন, সবার আগে বলতে হয়, যেটা বলছিলেন, আজকে সকালেই দুবাইতে তীব্র বিস্ফোরণ হয়েছে। কুয়েতের বিমানবন্দরে বারবার বেশ কিছু ড্রোন আছড়ে পড়েছে। পশ্চিম এশিয়া জুড়ে সংঘাত তীব্রতর। এর মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ড হুমকি দিয়েছে নেতানিয়াহু যেখানেই থাকুন তাকে খুঁজে বার করবে এবং তারা মারবেই নেতানিয়াহুকে। ইরান স্পষ্ট করেছে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ফের আবার ট্রাম্পের
হুঙ্কার ছেড়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনেইকে মারা গিয়েছে বলে। ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে সংখ্যা তুলে দিল, আবার মৃত্যু। এদিকে গোপন তথ্য পাচারের জন্য ইসরায়েলের প্রায় 20 জনকে গ্রেফতার করেছে ইসরায়েল হাতে গোপন তথ্য পাচারের জন্য। কারা? ইরান গ্রেফতার করেছে। যুদ্ধ ভয়ঙ্কর জায়গায়, স্বার্থ সিদ্ধির লড়াই ভয়ঙ্কর জায়গায়। কবে থামবে কেউ জানে না, কারণ সবাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভয়ঙ্করতম ভয়ঙ্কর দিকে এগোচ্ছে এবং একে অপরের দিকে হুমকি। আর এই সবকিছুর মাঝে পড়ে রাজায় যুদ্ধ হচ্ছে, প্রাণ যাচ্ছে উলুখাগড়া। গ্যাস নেই, তেল নেই, পেট্রোলিয়ামের বাণিজ্য বন্ধ, গোটা বিশ্বময় একটা সংকটের ভয়ঙ্কর আঁচ, মানুষ ভয়ঙ্কর সমস্যার মধ্যে। ভারতের এখন অবস্থানটা কি হতে পারে? মানে ভারত কোন দিকে যাবে, সামনে যাবে না পিছনে যাবে? ভারতের অবস্থানটা কি হতে পারে? আর শোনা যাচ্ছে যে ভারতের কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে সেখানকার রাষ্ট্রদূত, ইরানের রাষ্ট্রদূত। তো সেই জায়গা থেকে ভারতের অবস্থানটা, ভারত কার পক্ষ নেবে না নিরপেক্ষ থাকবে? আমি যদি বলি যে নরেন্দ্র মোদীর সেটা কি হওয়া উচিত বা কি বলছেন, তার বক্তব্য কিছু পাওয়া গেছে, বা ভারতের অবস্থান বা আমাদের বিদেশ মন্ত্রক কি বলছে? দেখুন, যদি আমি ইরানের কথা ধরেই বলতে চাই, তাহলে ইরান কিন্তু শনিবার রাতে ফের একবার স্পষ্ট করেছে যে দুটো মাত্র দেশ। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচি বলেছেন যে দুটো মাত্র দেশ, ইসরায়েল এবং আমেরিকা, এই দুই দেশের জাহাজ ছাড়া আর কোনো দেশের জাহাজকে তারা আটকাবে না হরমুজ প্রণালীতে। নির্দ্বিধায় বাধাহীন ভাবে তারা বাণিজ্য করতে পারবে, যাতায়াত করতে পারবে, তাদের তা কাজ করে যাবে। যদিও সেই মন্তব্যের সঙ্গে বাস্তব কতটা মিল রয়েছে এই নিয়ে প্রশ্ন রয়েছে। বারবার অভিযোগ উঠছে ইরান এবং এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর উপরে সম্পূর্ণ প্রতিবন্ধকতা তৈরি করেছে। ভারত, নয়াদিল্লির অবস্থান সত্যি খুব জটিল। কাকে ছাড়বে, কাকে রাখবে? আমেরিকাকে চটাতে তারা পারছে না, আবার ইরান বা রাশিয়াকে চটাতেও তারা পারছে না। কারণ প্রধানমন্ত্রী বিদেশ নীতি, নতুন সরকারের বিদেশ নীতি যেভাবে এগোচ্ছে, ইরানের সঙ্গে বন্ধুত্ব, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব, যেখানে মনে করা হয়েছিল নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের পরে অন্যদিকে কিছু হতে পারে, সেখানে দেখা গেছে মোদীর ইসরায়েল সফরের মাত্র কয়েকদিনের মধ্যেই খামেনেইর মৃত্যু, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু, নতুন করে যেন ইরানের মনে ভারত বিরোধী একটা জিগির তুলে দিয়েছে। এই যে পরিস্থিতি, রাশিয়াকে সন্তুষ্ট করবে না, ইসরায়েলকে করবে না, আমেরিকাকে করবে না, ইরানকে করবে না, চীনের বিরুদ্ধে যাবে, কি করবে? নয়াদিল্লি বিভ্রান্ত। তাদের বিদেশ নীতির কিছু ত্রুটি, কিছু ভুল পথ, একমুখী না হওয়ার চেষ্টা, বিশ্বগুরুর ভূমিকা পালনের একটা অকল্পনীয় চেষ্টা, এই সবকিছু করতে গিয়ে দিল্লি কোথাও গিয়ে একটা টালমাটাল পরিস্থিতি। বুঝতে পারছে না কিভাবে এই সংকট থেকে দেশকে আটকানো যায়। এটা বোধহয় দিল্লির কাছে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের সমান। কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে সেটাই এখন দেখার। না মানে এটা তো ঘটনা যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে ভারত নয়াদিল্লি বা সাউথ ব্লক সিদ্ধান্ত নিয়েছে 40টি দেশ থেকে আমাদের দেশে যে পেট্রোলিয়াম দ্রব্যের দরকার হয় তারা সেখান থেকে আমদানি করার। তার মানে কি ভারত সরকারের অবস্থান, ভারত সরকার কি বলবে, এই যুদ্ধের প্রেক্ষিতে কি স্ট্যান্ড পয়েন্ট করবে, তার চাইতে কি বেশি ভাবছে যে আমার দেশের যোগানটা কোথা থেকে আসবে, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে? একদমই মানে ভারতের নীতি শান্তির কথা বল, বারবার শান্তির কথা বলেছে, অতীতেও বলেছে, বর্তমানেও বলছে, ভবিষ্যতেও বলবে। ভারত শান্তির পক্ষে, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। ভারত বিশ্বাস করে, ভারতের ঐতিহ্য সেটা বলে, ভারতের পরম্পরা সেটা দেখিয়েছে। কিন্তু এই যুদ্ধের মাঝেও যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ জ্বালানি, গ্যাস, তেল, এই জ্বালানি কোথা থেকে পাবে? ভারতের সঙ্গে রাশিয়ার একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক। রাশিয়া থেকে গ্যাস, তেল যা যা আমদানি করা প্রয়োজন পড়ে ভারত কিন্তু করে চলেছে, রাশিয়া ভারতকে দিচ্ছে। ইরানের একটা সিংহভাগ যায় তেল চীনে, ইরানের থেকেও ভারত যে সুবিধা পায়, ইরান বলেছে আমি পাশে আছি। এখানে আমেরিকা কোন দিকে কি করবে? আমেরিকা তাই ভারতের বাজার ধরতে ভারতকে ছাড় দিয়েছে। আর ভারতের নয়াদিল্লির সব থেকে বড় সমস্যা, শুধুমাত্র রাশিয়ার তেলের ওপর নির্ভর করে ভারত বা দিল্লি চলে না, আরো বিভিন্ন দেশের ওপর নির্ভর করতে হয়। সেই বাণিজ্যটা ভয়ঙ্করভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এই যুদ্ধের কারণে, এই হরমুজ প্রণালী আটকে থাকার কারণে। এই জন্যই আজকে আমাদের দেশে একটা পেট্রোলিয়াম সংকট তৈরি হচ্ছে। এইবার এই হরমুজ প্রণালীকে খোলা নিয়ে যে আমি এটা গণমাধ্যমে গতকালকে তার একটা সংলাপ দেখতে পাচ্ছি যে এসপার নয় উসপার, যে কোনো মূল্যে ইরানের হাত থেকে মুক্ত করা হবে হরমুজ প্রণালী। এমনই লক্ষ্য নিয়ে পশ্চিম এশিয়ায় রণতরী পাঠানোর জন্য মিত্র শক্তিগুলির কাছে ডোনাল্ড ট্রাম্প আবেদন জানিয়েছেন। শুধু
তাই নয়, ট্রাম্পের দাবি এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলি ইতিমধ্যেই যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মানে কি যুদ্ধ তো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মানে কি এটা তো দখলদারির জন্য, মানে ট্রাম্প কিছুটা হলেও কোণঠাসা দখলদারির জন্য তার মিত্র শক্তিদের কাছে হাত পাচ্ছেন নাকি, মানে আমার পাশে দাঁড়াও, উনি কি তার মানে কি মনে হচ্ছে কি উনি কোণঠাসা হয়ে পড়ছেন? পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে অনেকটা নিজেদের ক্ষমতা দাখিলের লড়াই, কে শক্তিশালী। ইরান কিন্তু বারবার বলছে হরমুজ প্রণালী আমাদের খোলা আছে, আমরা আটকাইনি। আমরা সত্যি না মিথ্যে জানি না। ইরান বলছে ইসরায়েল এবং আমেরিকা ছাড়া কারোর জন্য কোনো জাহাজ আমরা আটকাচ্ছি না। আমেরিকা বলছে হরমুজ প্রণালী আটকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংগঠন চুপ করে রয়েছে, তাদের কোনো বিবৃতি নেই। আদৌ কে সত্যি? ইরান সত্যি? ইসরায়েল সত্যি? আমেরিকা সত্যি? কে সত্যি? কেউ জানি না। আমেরিকা বারবার ধরে বলে এসছে, অভিযোগ করেছে ইরান নাকি পরমাণু পরীক্ষা নিরীক্ষা চালায়, ইউরেনিয়ামের ভান্ডার করেছে। প্রমাণ কিন্তু আমেরিকার হাতে নেই। সবকিছুই একটা নির্ভর করা, একটা মানে কল্পনার উপর নির্ভর করে বারবার মন্তব্য করে চলেছে আমেরিকা। ইরান, তারপর বিভিন্ন সংগঠন রয়েছে, মদতপুষ্ট বিভিন্ন সংগঠন রয়েছে, সঙ্গে রয়েছে চীন, রাশিয়ার মতন সাহায্যকারী দেশ। যুদ্ধ আরো বাড়ানোর পথে এগোচ্ছে। তাদের কি অস্ত্র আমরা কেউ জানি না, তাদের শক্তি কেউ জানি না। এখানেও একটা বিভ্রান্তির মধ্যে যে ভূমিকাটা পালন করার কথা ছিল আন্তর্জাতিক শান্তি সংগঠনের, বারবার আমরা বলেছি এই সংগঠনটি আমেরিকার মদতপুষ্ট, আমেরিকার নেতৃত্বে চলে, আমেরিকার নীতিতে বিশ্বাসী, তারাও চুপ। তাহলে এই যুদ্ধে থামাবে কে? সবাই তো স্বার্থ সিদ্ধির জন্য লড়াই করে চলেছে। এই বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা জয় পরাজয়ের কথা ভাবি, আজকে ইরান তো কারোর কাছে কিছু পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প লিখছেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন যারা হরমুজ বন্ধের জেরে প্রভাবিত তারা ওই অঞ্চলে জাহাজ পাঠাবে। এখন আমার প্রশ্ন, তারা জাহাজ পাঠাবে কেন? ইরানকে ধ্বংস করার জন্য? তার মানে দখলদারি? তার মানে কি কোনো একটা জায়গায় আমরা যদি একটু তির্যক ভাবেও যদি আলোচনা করি, ইরান কি একটু হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েলকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে? কি বলবে? 100 বার। মানে দেখুন, যেটা ট্রাম্প বলেছেন চীন জাহাজ পাঠাক, আরে চীন তো ইরানের কাছ থেকে সব থেকে বেশি সাহায্য প্রাপ্ত। এই হরমুজ প্রণালী বন্ধ কি খোলা, চলছে কি চলছে না সব বাদ দিলেও, ইরান যা তেল দৈনিক উত্তোলন করে তার প্রায় 90% চীন পায়। চীনের বিভিন্ন সাহায্যকারী দেশ পায়, এখনো পেয়ে চলেছে। চীন ইরানের উপর হামলা করবে না, বরং চীন বারবার ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে। ট্রাম্প এতটাই বিভ্রান্ত, ট্রাম্প বুঝতে পারছেন না ট্রাম্পের কথায়, আমেরিকার কথায় চীন ইরানে হামলা চালাবে আমেরিকাকে সাহায্য করতে। কারণ চীন ভালো করেই জানে, যদি ইরানের ওপর আমেরিকার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় তাহলে সবার আগে যে দেশটার ক্ষতি হবে তার নাম চীন। চীন কোনোদিনই আমেরিকাকে তার আশা পূরণ হতে দেবে না। ইরানের ওপর যদি আমেরিকার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, ইরানের তৈল ভান্ডারে যদি আমেরিকার হস্তক্ষেপ প্রতিষ্ঠিত হয়, সবার আগে যে দেশটি একদম শূন্যে নেমে যাবে, যে দেশটির একদম অধীনতা স্বীকার করতে হবে, তার নাম চীন। বেজিং আমেরিকার এই চালে কোনোদিনই পা দেবে না। দ্বিতীয়, রাশিয়া। যদি রাশিয়া আমেরিকার কথা মতন রাশিয়া ইরানে হামলা চালায় আর ইরান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও সেই একই রকম ভাবে আমেরিকার হস্তক্ষেপ ইরানে প্রতিষ্ঠিত হয়, ক্ষতিগ্রস্ত হবে রাশিয়া, মদতপুষ্ট হবে, সাহায্য প্রাপ্ত হবে আমেরিকা। রাশিয়াও চাইবে না আমেরিকার কথায় নেচে, আমেরিকার কথা মেনে ইরানে হামলা চালানোর, ইরানের দিকে রণতরী পাঠানোর জন্য। বরং এই চীন এবং রাশিয়া বারবার ইরানের পাশে দাঁড়িয়েছে, ইরানের পাশে রয়েছে, ইরানের পাশে ছিল, ইরানের পাশেই থাকবে। আর যা আমেরিকা ইসরায়েলের মাথা ব্যথার প্রধান এবং প্রথম কারণ। না, তাহলে এই যেহেতু আমরা এই ইসরায়েল ইরানের যুদ্ধ নিয়ে, এই যুদ্ধের মধ্য দিয়ে আমরাও সাফারার হচ্ছি, কম বেশি আমাদের গায়ে আঁচ এসে পড়ছে এবং আমরাও এখন আতঙ্কিত, মানে কিভাবে আগামী দিন। কিন্তু যে জিনিসটা সমালোচকরা বা অন্যান্য লোকেরা যেটা বলছে, অন্যান্য দেশে বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে ঘুরে আসার পরই ইসরায়েল আক্রমণ করেছে ইরানে এবং ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে। তো এই যে ভারত, যতদূর জানি যে ভারত মহাসাগরের দিকে যে নৌবাহিনী ইরানের এসছিল, যারা কোনো সশস্ত্র না, একটা ট্রেনিং এ তারা একটি এসছিল, সেই জাহাজের মধ্যে আঘাত আনলো এবং মারা গেল বেশ কিছু সেই জাহাজে যারা নৌবাহিনীর সেনানীরা ছিল। তারপরে সেই জাহাজকে যে ভারত একটা জায়গায় নোঙর করার, বন্দরে দাঁড়ান করানোর জায়গাটা দিয়েছে, এটা আমেরিকা
আমেরিকা ঠিক চোখে দেখছে কিনা, বা এই যে রটনা ঘটছে যে প্রধানমন্ত্রী ঘুরে আসার পরে ইসরায়েলে ভারতের নামে যে বদনাম করা হচ্ছে, সেটাও কি কৌশলগতভাবে ভারত অতিথি দেবো ভব এই জায়গাটা নিয়ে কৌশলটা নিয়েই কি তাদের কৌশলগত নীতিটা নিয়েছিল ভারত সরকার? এটা তুমি কিভাবে দেখছো? দেখুন, এই যে ভারত মহাসাগরের উপরে একটা ইরানি জাহাজের ওপর হামলা, এইটা নিয়ে বিতর্ক রয়েছে, বিতর্ক থাকবে। তবে একটা কথা মনে করে দিতে চাই, 2015-16 সালে একটি মেমোরেন্ডাম হয়, যাতে আমেরিকা এবং ভারতের মধ্যে এই মেমোরেন্ডামে স্থির হয়েছিল আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রে ভারতের জলসীমায় তারা ব্যবহার করতে পারবে, আবার ভারত তার নিরাপত্তার জন্য আমেরিকার জলসীমাতেও তারা হস্তক্ষেপ করতে পারবে। এই একটা চুক্তির জায়গায় দুই দেশই পৌঁছেছে। সেই চুক্তিকে কাজে লাগিয়ে, সেই স্বাক্ষরকে কাজে লাগিয়েই বোধহয় সম্ভবত সেই হামলা চালানোর পরও নয়াদিল্লিকে চুপ করে থাকতে হয়েছে। এটা কূটনৈতিক বিষয়, নিরাপত্তার বিষয়। এই বিষয়টা নিরাপত্তার যারা বিশেষজ্ঞ তারা দেখছেন। আবার ভারতও অতিথির পাশে থাকার যে নীতি, তাই জন্য কিন্তু পরবর্তীকালে ইরানের জাহাজকে তাদের দেশে তাদের জলসীমার নিরাপদে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। অর্থাৎ ভারতের এটাও তো, যেখানে নিরাপত্তার কথা বলা হচ্ছিল, যদি ভারত যদি সেক্ষেত্রেই চুপ থাকে, আমেরিকা তার নিরাপত্তার কথা ভেবে এই হামলা হয়েছিল, তাহলে যদি আমরা সত্যিকারের নিরাপত্তার কথা ভাবি, চুক্তি সাধন করি, সেই চুক্তিকে আমরা ধারণ করি, তাহলে বিশ্ব রাষ্ট্রনেতারা বা রাষ্ট্রপ্রধানরা কোন নিরাপত্তার দিকে যাচ্ছে? নিরাপত্তা কথাটা কি শুধুমাত্র অভিধানে লেখা থাকবে? কোথায় নিরাপত্তা পাচ্ছে? স্কুল বিল্ডিং এ ছাত্ররা যাচ্ছে, স্কুল বিল্ডিং এ ছাত্ররা পড়ছে, ক্ষেপণাস্ত্র এসে পড়লো, ড্রোন হামলা হলো। আমাদের স্বপ্নের আবুধাবি আমরা বলি, আমরা যেটাকে স্বপ্নের সুন্দর জায়গা বলি, রাষ্ট্রপ্রধানরা নিরাপত্তার যখন কথা বলে, তাহলে যুদ্ধের এই প্রেক্ষিত, যুদ্ধের কারণ কি? যখন আমি আমার স্বার্থ যখন থাকবে আমি নিরাপত্তার কথা বলবো, সেখানে নিরাপত্তার কথাটা ভাববো না। গোটা বিশ্বের সব মানুষের তো নিরাপত্তার ডেফিনেশনটা এক হওয়া উচিত। একদমই সেদিকেই এগোচ্ছে আস্তে আস্তে। ক্ষমতা কার ওপরে আমি দেখাবো? দুর্বলের ওপর। দুর্বলের ওপর যখন ক্ষমতা প্রয়োগ করা হবে, তাহলে দুর্বলের নিরাপত্তার কথা আমরা ভাবছি না। তাহলে দেশের রাষ্ট্রপ্রধানরা নিরাপত্তার ডেফিনেশনটা ভুলে গিয়ে তারা যুদ্ধের লীলায়, ধ্বংসের লীলায় মাতুক। এখানেই হয়তো জাতিসংঘ বা শান্তি প্রতিষ্ঠান সংঘগুলোর ভূমিকা থাকা উচিত ছিল। দুর্ভাগ্য সেটা কিছুই নেই, সবাই চুপ করে রয়েছে। আমি জানি না তাহলে বিষয়গুলো তো একেবারে কোনো ডেফিনেশন বিহীন। গোটা বিশ্ব তাহলে কিন্তু এখন তাহলে একটা কোন স্থবির হয়ে যাচ্ছে রাষ্ট্রনেতারা, যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলে। যুদ্ধকে সামনে রেখে সবাই নিজেদের আখেরা গোছানোর চেষ্টা করছে। মানে এই স্লোগান মৃত্যু হয়ে যাবে, যুদ্ধ নয় শান্তি চাই, এই স্লোগান গোটা বিশ্ব থেকে মুছে যাচ্ছে মনে হচ্ছে। আমরা নিরাপত্তার ক্ষেত্রে চুক্তি সাধন করছি, আমরাই নিরস্ত্র সেনানীদের ওপরে বিমান হামলা চালাচ্ছি, কিন্তু যারা হামলাটা চালালো তারা তো নিরস্ত্র অবস্থায় ভারতের নৌবহরে একটা সম্মেলনে এসেছিলেন। মানে যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল, মার্কিন মদতে ভারতের রাষ্ট্রপ্রধানদেরকেও চিন্তায় ফেলে দিচ্ছে তারা পররাষ্ট্র নীতিতে, বিশ্ব নীতিতে কোন দিকে পা বাড়াবে। এবং শুধু তাই নয়, 140 কোটি ভারতবাসী ভাবছে আগামী দিন আমাদের দৈনন্দিন জীবন কিভাবে আমরা যাপন করব। বাংলাদেশের পাশে ভারত কথা দিয়ে যে চুক্তি সাধন রয়েছে, পেট্রোলিয়ামজাত দ্রব্য দেওয়ার পর্যায়ক্রমে সে কার্যক্রম শুরু করেছে। এটা আমার ভাড়ার শূন্য থাকলে আমি কোথায় দেব? আমার প্রতিবেশী দেশের পাশে আমি কিভাবে দাঁড়াবো? আমাদের চিন্তায় ফেলে দিয়েছে ভারত এবং বাংলাদেশের সাধারণ নাগরিককে। হয়তো এখানে ক্ষেপণাস্ত্র পড়েনি, কিন্তু রান্নাঘরে গ্যাসটা পৌঁছবে কিনা, স্কুটিটা নিয়ে, বাইকটা নিয়ে, 4 চাকা নিয়ে অফিসে যেতে পারবো কিনা, বাচ্চার পুলকার স্কুলের জন্য আসতে পারবে কিনা, আমাদের সকলকে কিন্তু ভাবিত করছে বাস্তবিক জীবনে। তাই আসুন, ইরান ইসরায়েল যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে আহ্বান, দখলদারির আহ্বান, হরমুজ প্রণালীকে যে রাস্তা দেবে, তাদের রক্ষা না করে, তাদেরকে মেরে ধ্বংস করে দখলদারি নিয়ে কার্যক্রম পরিচালনা, আমার মনে হয় কোনো নিশ্চিত সুচিন্তিত রাষ্ট্রপ্রধানের এটা সিদ্ধান্ত হতে পারে না। তাই কোনো দখলদারি নয়, সংলাপের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, শত্রুতার জায়গা থেকে নয়। এখানে যদি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য দেশ এক টেবিলে বসে এই যুদ্ধ থামানোর জন্য কোনো সংলাপ করে, সেই দাবিটা তুলুন। আমাদের আলোচনা কেমন লাগলো? আমরা অবশ্যই আতঙ্কিত, শঙ্কিত ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে, এই মৃত্যু নিয়ে, এই রক্ত নিয়ে, এই কালো ধোঁয়া নিয়ে। আগামী দিন
আমাদের বাতাস কতটা পরিশুদ্ধ থাকবে সেটা নিয়েও কিন্তু আমরা শঙ্কিত। তার কারণ কি? বাস্তবতা, কলকাতার রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যেতে বসেছে, তাদের পেশা বন্ধ হয়ে যেতে পারে। গ্যাস যদি না আসে, কাঠের জালে রান্না হবে। ইতিমধ্যেই আমাদের দেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে আবেদন জানানো হচ্ছে, সংলাপ চলছে। তাহলে আমাদের বাতাসও কিন্তু পরিশুদ্ধ বাতাস, আমরা অক্সিজেন পাবো কিনা সেটাও কিন্তু শঙ্কিত। তাই আসুন যুদ্ধের বিরুদ্ধে সরব হন, যুদ্ধ নয় শান্তি চাই, এই সংলাপকে আরো ছড়িয়ে দিন, দাবি তুলুন। ঠিক এইভাবেই প্রথম কলকাতাও জারি রাখবে আমাদের এই বিশ্লেষণ, এবং আমরাও আওয়াজ তুলব। রাষ্ট্রপ্রধানরা শান্ত হন, পাগলামি ছাড়ুন, দখলদারির মানসিকতা ছাড়ুন, পাশে থাকার চেষ্টা করুন। কাউকে ধ্বংস করে দিয়ে, কাউকে ধ্বংস করার হুমকি দিয়ে কারো কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। সিদ্ধান্ত পেতে গেলে এক মন মানসিকতায় সংলাপ করে, আলাপ আলোচনা করে, বৈঠক করে সিদ্ধান্তে আসীন হন। বিশ্বকে শান্ত রাখুন, যুদ্ধ নয় শান্তিকে আপনারা নতুন করে পুনরুদ্ধার করুন। যুদ্ধের বিরুদ্ধে সরব হয়ে আপনারা শান্ত হন, যুদ্ধ থামান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে আমাদের প্রথম কলকাতার এই বিশ্লেষণধর্মী অনুষ্ঠান শুনছেন, দেখছেন, আপনাদের মন্তব্য আমাদের অবশ্যই আমাদের পথ চলাকে আমাদের উৎসাহিত করবে। ভালো মন্দ যাই লাগুক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মতামত, চিন্তা, চেতনা আমাদের আগামীর প্রাসঙ্গিক প্রসঙ্গের অবশ্যই বিষয় হতে পারে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার।